তিন তালাক, 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 তালাক। আজ থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ রাবেয়া। জামশেদের কথায় রাবেয়া স্তব্ধ হয়ে গেল। এ কি বলছো জামশেদ? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। যে নারী আমাকে একটা পুত্র সন্তান দিতে পারে না তার সাথে আমি আর সংসার করব না। এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। জামশেদ এভাবে বলল না। আমি কোথায় যাব? এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় আশ্রয় নেব? তুমি কোথায় যাবে সেটা আমার দেখার বিষয় না। এক্ষুনি এই আবর্জনাগুলোকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জামশেদ, এরা তোমারই মেয়ে। তুমি ওদের সম্পর্কে এমন কথা বলতে পারো না। এরা মেয়ে নয়, শুধু বোঝা। এই ঘরে এদের কোনো জায়গা নেই। কাল আমার নতুন স্ত্রী আসবে, তার আগেই তোমরা বেরিয়ে যাও। কথাগুলো বলেই জামশেদ প্রস্থান করল। রাবেয়া নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। ঘটনাটি তার কাছে নতুন নয়। 9 বছরের দাম্পত্য জীবনে 3টি কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে প্রতিনিয়ত লাফাঙ্গা, অপমান আর অবহেলা সহ্য করে এসেছে সে। আজ পর্যন্ত শুধু পুত্র সন্তান জন্ম দিতে পারেনি বলেই তাকে ঘর থেকে বেরিয়ে দেওয়া হলো। ধীরে পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল সে। অবশ্যই নিজের ঘর বলাটা ভুল, কাল থেকেই তো সেটি অন্য কারো হয়ে যাবে। ঘরে ঢুকে দেখল তার 3 মেয়ে খেলায় মুকুন্দ। নিষ্পাপ মুখগুলোর দিকে তাকাতেই বুকটা হুক করে উঠল। এদের নিয়ে এখন কোথায় যাবে সে? যাওয়ার মতো বলতে শুধু বাবার বাড়ি, কিন্তু মা বাবারা মারা গেছে। মারা যাওয়ার পর ভাই ভাবিও তো অনেকটাই পর হয়ে গেছে। সেখানে আদৌ তাদের ঠাঁই হবে কিনা সে জানে না। বড় মেয়ে মায়ার বয়স 8 বছর, মেয়ে মনির 5 আর ছোট মাহির বয়স মাত্র 2 বছর। এত ছোট 3টে মেয়েকে নিয়ে কীভাবে একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলবে কিছুই মাথায় আসছে না তার। রাবেয়া ব্যাগ গুছিয়ে কাঁধে তুলে নিল। ছোট মেয়েকে কোলে নিয়ে আর 2 মেয়ের হাত শক্ত করে ধরে বাড়ি থেকে বেরিয়ে এলো। একবারও পেছনে ফিরে তাকালো না। হাঁটতে হাঁটতে স্টেশনে এসে একটি বেঞ্চে বসে পড়ল। কোথায় যাবে, কী করবে কিছুই বুঝতে পারছে না। অনেক ভেবে শেষ পর্যন্ত বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। অন্তত আজকের রাতটা সেখানে কাটাতে পারবে। বাসে উঠে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। বাস থেকে নামতেই বুকটা কেঁপে উঠল। পরিচিত জায়গাটাও আজ যেন অচেনা লাগছে। ধীরে ধীরে বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়ল। 2বার কড়া নাড়তেই দরজা খুলল। দেখল তার ভাবি মারজানা দাঁড়িয়ে আছে। এত রাতে রাবেয়াকে দেখে মারজানা অবাক হলো। তার কাঁধে বড় ব্যাগ দেখে কুঁচকে বলল, তুমি? ঠিক তখনই ভেতর থেকে অলিম বেরিয়ে এলো। সে এসেছে মারজানা। বোন আর ভাগ্নিদের দেখে সে নিম্নোক্ত হয়ে বলল, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। রাবেয়া ভেতরে ঢুকতে যেতেই মারজানা পথ আটকে দাঁড়ালো। কি করছো মারজানা? পথ আটকাচ্ছ কেন? অলিম বিরক্ত হয়ে বলল। মারজানা ঠোঁট বাঁকিয়ে বলল, আগে জিজ্ঞেস করো কেন এসেছে, তাও আবার এত বড় ব্যাগ নিয়ে। অলিম এবার ব্যাগটির দিকে তাকালো। মারজানা আবার বলল, সত্যি করে বলো তো, জামশেদ তোমাকে বের করে দিয়েছে, তাই এখন আমাদের ঘাড়ে এসে উঠতে চাও? রাবেয়া মাথা নিচু করে রইল। অলিম নরম গলায় বলল, ভাবি যা বলছো তা সত্যি কি সত্যি? কিছুক্ষণ নীরব থেকে রাবেয়া মাথা তুলে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ। মারজানা সাথে সাথে বলে উঠল, আমি আগে বুঝেছিলাম তোমার কি কোনো আক্কেল নেই? তোমার ভাইয়ের সংসারটা টানাটানির মধ্যে চলে, আর তুমি তিনটা মেয়েকে নিয়ে এসে উঠতে চাও। রাবেয়া আকুল কণ্ঠে বলল, না ভাবি, আমি এখানে থাকবো না, শুধু আজকের রাতটা থাকতে দিন। আমার মেয়েগুলোকে নিয়ে আজকের রাতটা পার করতে দিন, কাল সকালে চলে যাব। অলিম মারজানাকে সরিয়ে দিয়ে বলল, আজকের রাতটা থাকুক, কাল চলে যাবে। মারজানা অনিচ্ছা সত্ত্বেও তাদের বারান্দায় থাকার অনুমতি দিল। সারা রাত রাবেয়ার চোখে এক ফোঁটা ঘুম এলো না। কী করবে, কোথায় যাবে, মেয়েদের কী খাওয়াবে, এসব ভাবতেই রাত কেটে গেল। সকালে নামাজ পড়ে মারজানাকে রান্নাঘরে সাহায্য করলো। মেয়েদের খাইয়ে দিয়ে বেরিয়ে এলো। অলিম সাথে গেল। সে একটি বস্তিতে ছোট ঘর ভাড়া করে দিল। যাওয়ার সময় কিছু টাকা গোপনে হাতে তুলে দিল। যা মারজানার অগোচরে সেই টাকা দিয়ে টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিস কিনল। মেয়েদের ঘরে রেখে কাজ খুঁজতে বের হলো। 2 দিন খোঁজার পর বস্তিতে একজনের দ্বারা রাস্তার দিনমজুর কাজ জুটল। অন্যদিকে জামশেদ নতুন বিয়ে করে ঘরে
নতুন স্ত্রী তুল্য। অল্প কয়েকদিনে সে নতুন স্ত্রীর ভক্ত হয়ে গেল। সেই মেয়েটি সারা জীবন শুধু রান্না আর সংসারে কাজ করছে। সেই মেয়েটি আজ রাস্তায় ঝাড়ু দিয়েছে, প্রতিদিন ছোট মাহিকে কাপড়ে পিঠে বেঁধে কাজে যায়। বড় দুই মেয়েকে সেখানকার সরকারি প্রাথমিক স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। অবশ্য তার সাথে কর্মরত বাকিরা ছোট মেয়েকে খুব আদর করে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মেয়েকে নিয়ে কাজ করতে যাচ্ছে সে। অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই এর মধ্যে। টানা 7 দিন অসুস্থ থাকার কারণে কাজ করতে পারিনি। তখন মেয়েদের নিয়ে কুড়িয়ে খাওয়া খাবার খেয়ে দিন কাটতে হয়েছে। সেদিনই সে সিদ্ধান্ত নিয়েছিল যতই কষ্ট হোক আর অসুস্থতার কাছে হার মানবে না। মেয়েদের দিকে তাকিয়ে এরপর থেকে সে অসুস্থ শরীরটা নিয়েও এখন কাজে যায়। এইভাবেই কেটে গেল 3 বছর। অল্প অল্প করে টাকা জমিয়ে একটি সেলাই মেশিন কিনল। এরপর আর দিনমজুরের কাজ নয়, ঘরে বসেই সেলাইয়ের কাজ শুরু করলো। নয়তো এত বেশি কাজ আসে না, কিন্তু যতটুকু আসে ততটুকুই সে সন্তুষ্ট। বস্তির প্রায় সবাই এখন তার কাছে কাপড় সেলাই করায়। ছোট মেয়েকেও স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। এর মধ্যে খবর এলো জামশেদের দ্বিতীয় স্ত্রীর ছেলে হয়েছে। সেই আনন্দে বাকি পুরো এলাকায় মিষ্টি বিলিয়েছে। খবরটি শুনে রাবিয়ার চোখে এক ফোঁটা জলও এলো না, শুধু ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। এই হাড় ভাঙা খাটুনির মাঝেও সে মেয়েদের পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটতে দিল না। এ মেয়েরাই যে তার সব শেষ ভরসা, নিজের অপমানের যোগ্য জবাব দেওয়ার অস্ত্র। সে মেয়েদের এতটাই উচ্চ স্থানে নিয়ে যেতে চায়, সেখানে দেখলে সবাই বলবে মেয়েরা বোঝা নয়, শক্তি। বছর পর দেখতে দেখতে কেটে গেল 20টা বছর। এই 20টা বছর রাবেয়া দিনরাত পরিশ্রম করে গিয়েছে, যার ফল সে পেল। সন্তোষজনক আজ অলিমের মেয়ের বিয়ে উপলক্ষে রাবিয়া এসেছে বাপের বাড়িতে। তার গায়ে জড়ানো শিষ্য শীতল পোশাক, জেরে পরিমার্জিত শাড়ি। রাবিয়া বাড়িতে এসে মারজানা আর অলিভের মেয়ে পাখির কাছে গেল। পাখি মারজানাকে দেখে সালাম জানালো। রাবিয়া হেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে একটু বক্স দিল। পাখি সেটা নিয়ে খুলে দেখলো। বক্স খুলতে তার চোখ ছাড়া পড়া হয়ে গেছে। পাখি বলল, এটা কি সোনা ফুপু? রাবিয়া মাথা নাড়ালো। পাখির পাশে দাঁড়ালো মারজানা আর অলিম। এসে মোটেও অবাক হলো না। তারা তো জানে এই রাবেয়া, আগের অসহায় রাবেয়া নেই। নিজের পরিশ্রমে করে তুলেছে নিজের বাড়ি, মেয়েদের গড়ে তুলেছে আদর্শ মানুষ করে। তার বড় দুই মেয়ে এখন প্রতিষ্ঠিত। তার বড় মেয়ে মায়া একজন নামকরা ডাক্তার, আর তার স্বামী একজন ডাক্তার। মেয়ে মনি এখানে লেবার। আর ছোট মেয়ে এখন নাম করা ভার্সিটিতে পড়েছে। পাখির বিয়ের খরচটা অর্ধেক সে দিয়েছে। রাবিয়া খেয়ে বেরো আসলো বাড়ি থেকে। তার পিছু পিছু অলিভও আসলো। রাবিয়া ভাইয়ের ডাকে রাবিয়া পেছন ঘুরে তাকালো। অলিভ তার সামনে এসে বলল, তোকে কি বলে যে ধন্যবাদ জানাবে জানি না, তুই না থাকলে আজ মেয়েটার বিয়েটা দিতে পারলাম না। রাবিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কিছুই করিনি ভাইজান, আমি তো শুধু তোমার সাহায্যর প্রতিদান দিয়েছি। সেদিন তুমি যদি সাহায্য না করতে তাইলে মেয়েদের নিয়ে রাস্তায় ঠাঁই হয়তো আমার। বলে রাবিয়া তার এক মুহূর্ত দাঁড়ালো না। রাবিয়া আজ তার ছোট মেয়ে মাহির কলেজে এসেছে, মূলত তাকে ডেকে পাঠিয়েছে। রাবিয়া বুক ভরা শ্বাস নিয়ে কলেজে ঢুকে সোজা অফিস রুমের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার আসবো? প্রিন্সিপাল স্যার চশমা ঠিক করে তার দিকে তাকালো। তাকে দেখে তার মুখে হাসি ফুটল। আরে আসুন আসুন মিস রাবিয়া। রাবিয়া ভেতরে ঢুকলো। প্রিন্সিপাল হেসে বলল, আরে বসুন। রাবিয়া চেয়ার টেনে বসলো। সে একটু স্তব্ধ হয়ে বলল, স্যার আপনি হঠাৎ ডেকে পাঠিয়েছেন, মাই কি কোনো ভুল করেছে? প্রিন্সিপাল স্যার বলল, আরে না না, মাহি তো খুব ভালো মেয়ে, আমি তো আপনাকে এই জন্য ডেকে পাঠিয়েছি যে মাহির স্কলারশিপ এসেছে। রাবিয়া খুশি হয়ে বলল, সত্যি বলছেন? হ্যাঁ। এই নিন। রাবিয়া কাজটা নিয়ে উঠে দাঁড়ালো। তাইলে আজকে আসি। আর রাবিয়া বের হয়ে সময় জামশেদ ঢুকলো অফিসে। রাবিয়াকে এখানে দেখে সে থমকে গেল। সে রাবিয়ার যাওয়ার পানে চেয়ে রইল, কিন্তু রাবিয়া একবার তার দিকে তাকালো না। রাবিয়ার দৃষ্টির বাইরে যেতেই জামশেদ অফিসে ঢুকলো। তাকে দেখে প্রিন্সিপাল স্যার গভীর স্বরে বললেন, আরে আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। জামশেদ চেয়ার টেনে বসে চুপ করে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এখানে যিনি বের হয়ে গেলেন তিনি কে? এসেছিলেন
কে? রাবেয়া বেগম। জামশেদ মাথা নাড়ালো। উনি তো ওনার ছোট মেয়ের জন্য এসেছিল। ছোট মেয়ে? হ্যাঁ, ওনার ছোট মেয়ে মাহি তো এই কলেজের টপার, আর তার স্কলারশিপ এসেছে, এই জন্য তিনি এসেছেন। একটু থেমে তিনি আবার বললেন, তিনি সত্যি চমৎকার নারী। তার বড় মেয়ে এই শহরের নামকরা ডাক্তার, মে লেয়ার। তিনি সত্যি একজন রক্তাক্ত ভরা। এসব শুনে জামশেদের বুকে চিনচিন ব্যথা অনুভব করলো। রাবেয়া কলেজ থেকে বের হয়ে নিজের গাড়িতে বসেছে। আজ সত্যি তার গর্ববোধ হচ্ছে মেয়েদের নিয়ে। তিনি ঠিক মানুষ হিসেবে গড়ে তুলে পেরেছেন। রাবেয়া নিজের বাড়িতে ঢুকে মাহিকে জড়িয়ে ধরলেন দূর থেকে। মনি আর মায়া দেখে বলল, বাহ, এখন আমরা বাদ। তিনি মুচকি হেসে হাত বাড়িয়ে দিলেন। তারা দুজনে এসে তাকে জড়িয়ে ধরল। তিনি মেয়েদের সাফল্য দেখে কেঁদে উঠলেন। মনি, মায়া আর মাহি অনেক ছেড়ে দিয়ে স্থিত হয়ে বলল, আম্মু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে? রাবেয়া চোখের জল মুছে বলল, দূর বোকা, এটা তো মুখে কান্না। আজ আমার সবচেয়ে বড় সুখের দিন। জামশেদ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। আজ তার খুব অনুশোচনা হচ্ছে। তিনি যাদের বোঝা বলে এক সময় ঘর থেকে বের করে দিয়েছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, আজ তারই উন্নতির উচ্চ শিখরে। আর যেই ছেলের জন্য তাদের এত অবহেলা করেছেন, সেই ছেলে তার কবর খুঁড়ে রেখেছে। ছেলের জন্য তিনি এতই পাগল ছিলেন যে তাকে কখনো শাসন করেনি। সেই ছেলে হয়ে উঠেছে উচ্ছৃঙ্খল। এর মাঝে তিনি দুবার স্ট্রোক করেছেন ছেলের জন্য। আজ রাবেয়া তার অবহেলিত মেয়েদের জন্য সামনে কলেজ উপস্থিত হয়ে সেই জায়গায় তিনি এসেছেন ছেলেদের বহিষ্কারের নোটিশ নিতে। ছেলের উদ্ধততার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মনে ভেতরাই কথা প্রতিধ্বনি হয়ে লাগলো, মেয়েরা কখনো বোঝা হয়। মেয়েরাই বাবা মায়ের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সমাপ্তি।